আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মধ্যরাতে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি। খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার এসি আজম খান। আজ মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকায় একটি বাড়ি ঘেরাও করে সন্ত্রাসীদের আড্ডাখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এরপর জানাবো, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটছে বিভিন্ন গন্তব্যে। বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ সব জানেই মানুষের উপচে পড়া ভিড়। রাস্তায় ঢল নেমেছে ঘরমুখী মানুষের, এতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। তবে অতীতের মতো এবার পথে পথে ভোগান্তির কোনো অভিযোগ শোনা যায়নি। দীর্ঘ একটি সময় পর মানুষ স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায়। জানাবো, মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। 2025 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ চিফ অ্যাডভাইজার জিওবি ফেসবুক পেজে রোববার 30 মার্চ এই অভিনন্দন জানানো হয়। এবারে জানাবো, ঈদকে ঘিরে সংসদ নির্বাচনের প্রস্তুতি এনসিপি নেতাদের। রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো নানামুখী অবস্থানে থাকলেও নির্বাচনে দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন ঈদ উল ফিতর ঘিরে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেছে। জানাবো, পুত্রবধূকে গালমন্দ করায় ছেলের হাতে বাবা খুন। ভোলার চর ফ্যাশনে রান্না ভালো না হয় পুত্রবধূকে গালমন্দ করায় ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বাবাকে হত্যার খবর ছড়িয়ে পড়লে ছেলে আমিরুল ইসলাম এবং তার স্ত্রী শাহনাজ বেগম লাশ ঘরে রেখে পালিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, ফ্যাসিস্ট সরকার আরেক বছর ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত বললেন বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার আরও এক বছর ক্ষমতায় থাকলে আমাকে ঝুলিয়ে দিত। গতকাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মধ্যরাতে যৌথ বাহিনীর সন্ত্রাসী গোলাগুলি। খুলনায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার এসি আজম খান। রোববার 30 মার্চ মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকায় একটি বাড়ি ঘেরাও করে সন্ত্রাসীদের আড্ডায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ 4 জনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল 20 রাউন্ড গুলি জব্দ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার এসি আজম খান বলেন, প্রথমে সংবাদ পায় সন্ত্রাসীরা ঘটনাস্থলে বৈঠক করছিল। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একই সঙ্গে যৌথ বাহিনীর সহায়তা নেওয়া হয়। যৌথ বাহিনী এসে সন্ত্রাসীদের ঘেরাও করার সময় সন্ত্রাসীরা আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সময় 4 জনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি বিচ্ছিন্নবাদের ঘটনা ঘটেছে। বিষয়গুলো বিশেষ করে সুন্দরবন, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সন্ত্রাসীরা জুলাই আগস্টের সময় থানায় হামলা করে যে অস্ত্রগুলো ছিনিয়ে নিয়েছিল, মূলত সেই সব অস্ত্রগুলো দিয়েই এখন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে একটি পিস্তল ও 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তারা এখনও গুলি করছে, আমরাও পাল্টা গুলি করছি। বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গেছে রিপোর্ট লেখা পর্যন্ত আমরা এতটুকুই পেয়েছি।
স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ এলাকায় ছুটছেন। বাস, ট্রেন, লঞ্চ সব জানেই মানুষের উপচে পড়া ভিড়। রাস্তায় ঢল নেমেছে ঘরমুখী মানুষের। এতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। তবে অতীতের মতো এবারও পথে পথে ভোগান্তির অভিযোগ শোনা যায়নি। যাত্রায় স্বস্তির কথা জানিয়েছে অধিকাংশ যাত্রী। নদীপথে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট ফিরে পেয়েছে তার হারানো গৌরব। সেখানে হাজারো মানুষের ভিড় করেছে লঞ্চ যাত্রার উদ্দেশ্যে। যাত্রী বোঝাই ট্রেন ছাড়ছে ঢাকা থেকে। গতকাল শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় যাত্রীর চাপ রয়েছে। তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাতে পারছেন। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই, এতে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাদাত হোসেন বলেছেন, ঈদযাত্রায় আন্তনগর মেইন কমিউটেটর মিলে প্রতিদিন ৭০,০০০-এর বেশি যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় প্রতিদিন ৭১টি ট্রেন চলাচল করছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট ছাড়াও কেউ প্রবেশ করতে দেওয়া হয়নি। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছি। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত আমরা কয়েকজনকে পেয়েছি যারা জাল টিকিট নিয়ে আসছেন, তাদের আটক করা হয়েছে। এজন্য আমরা যাত্রীদের অনুরোধ করছি, ট্রেনে সরকারি অ্যাপ ছাড়া অন্য কোনো স্থান থেকে অনলাইনে টিকিট নেবেন না। যাত্রাপথে জানালার কাছে মোবাইলে কথা না বলা, কারো দেয়া কিছু না খাওয়া বিষয়টি সকলকে সচেতন করা হবে। চিরচেনা রূপে সদরঘাট পদ্মা সেতুর কল্যাণে সারা বছরই যাত্রী কম থাকলেও ঈদ আসার সময়ের সঙ্গে সঙ্গে চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর প্রধান ও একমাত্র নৌবন্দর সদরঘাট। লঞ্চ টার্মিনালে দেখা গিয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। পুরো টার্মিনাল এলাকা জুড়ে ঘরমুখী মানুষের ভিড়। দক্ষিণাঞ্চলের দিক থেকে ছেড়ে যা লঞ্চগুলো ছিল, যাত্রীদের পূর্ণ লঞ্চগুলোর ডেকও ছিল যাত্রীতে ভরপুর। যাত্রীদের উপচে পড়া ভিড়ে কোলাহলপূর্ণ হয়ে ওঠে পুরো টার্মিনাল এলাকা। নৌপথে ঘরমুখী মানুষের চাপে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় ছিল যানজট। এজন্য ঘরে ফিরতে আগে ভাগেই অনেককে টার্মিনালে এসে টিকিট কেটে লঞ্চে উঠতে দেখা গেছে। সদরঘাট ছেড়ে যাওয়া সব লঞ্চ একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন বহন না করতে এবং খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা নদীতে না ফেলতে নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর, ভ্রাম্যমাণ আদালত, মোবাইল কোর্ট। যাত্রীরা নিয়মগুলো মেনে তারপর স্বস্তিতে বাড়ি যেতে পারছেন। এমনটাই দেখা গিয়েছে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে। মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চিফ অ্যাডভাইজার জিওবি ফেসবুক পেজে রোববার ৩০ মার্চ এই অভিনন্দন জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেছেন, এই স্বীকৃতি ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা এবং নেতৃত্ব এবং অটল শিকারের শক্তিশালী প্রমাণ। সেই সংকটময় সময়ে তোমাদের কীর্তি সত্যিকারেরই সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা কেবল প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে যাওনি, একই সঙ্গে অস্থির একটি সময়ে জাতিকে আশা দিয়েছ। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, পুরস্কার যেমনটি বলা হয়েছে, অটল সংকল্পের সঙ্গে আমরা সহিংস দমন পীড়নের মুখোমুখি হয়েছি। নিরাপত্তা বাহিনীর আক্রমণের মুখে তোমাদের পুরুষ সংগ্রামীদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছ। ইন্টারনেট যখন বন্ধ ছিল তখন মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যায়। অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ ঘিরে সংসদ নির্বাচনের প্রস্তুতি এনসিপি নেতাদের। রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থান থাকলেও নির্বাচনে দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন ঈদ ঘিরে অন্য দলের মতো এনসিপি নেতারাও নিজ এলাকায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। গাড়িবহর নিয়ে বড় বড় শোডাউন, ইফতার মাহফিল ও ঈদ উপহার দেয়া সহ জনসম্পৃক্ততামূলক আরও নানা কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের
নেতাদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলেও দলটির নিবন্ধনের শর্ত পূরণের প্রক্রিয়া এবং আসনভিত্তিক নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ঈদকে ঘিরে কেন্দ্রীয় নেতারা নিজ নিজ আসনে দলের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে দলীয় নির্দেশনা না থাকলেও দলটির হাইকমান্ড কর্মসূচিগুলো পর্যবেক্ষণ করছে। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের সময় এসব কর্মসূচি মূল্যায়ন হবে বলেও জানা গেছে। এছাড়াও এনসিপি যদি কোনো নির্বাচনী জোটে যায়, সেক্ষেত্রে আসন ভাগাভাগিতে ঈদকেন্দ্রিক কর্মসূচিগুলোর প্রভাব বিবেচনায় থাকবে। দলীয় নেতাদের আসনভিত্তিক কার্যক্রম সম্পর্কে এনসিপির আহ্বায়ক এবং সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ইত্তেফাককে জানান, এনসিপি রাজনৈতিক দল হিসেবে সংসদীয় সব আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নেবে, এটাই স্বাভাবিক। তবে ঈদকে কেন্দ্র করে দলটির নেতারা তৃণমূলে যেসব কর্মসূচি পালন করছে বা দল গোছানোর অংশ হিসেবে যে কাজ করছে, এছাড়াও প্রতিটি আসনেই এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একাধিক যোগ্য নেতা রয়েছে তাদের।